আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশন খুব ভালোভাবে চলতেছে। তো তোমাদের প্রিপারেশনটাকে সহজ করার জন্য আমরা হচ্ছে যে পঞ্চম অধ্যায়ের যে টপিক গুলো ছিল, গুরুত্বপূর্ণ টপিক গুলো একটু আলোচনা করবো তোমাদের সাথে। তো পঞ্চম অধ্যায়ের যে টপিক গুলো ছিল সেই টপিক গুলোর মধ্যে একদম সর্বপ্রথম আসা হচ্ছে যোজনী, যোজিত ইলেকট্রন। আচ্ছা, আমরা জানি যে যোজিত ইলেকট্রন কাকে বলে? কোন একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে তাকে আমরা কি বলি? আমরা তার যোজিত ইলেকট্রন বলি। আর অধাতু সমূহের ক্ষেত্রে যোজিত ইলেকট্রন সংখ্যা তার ধাতু সমূহের ক্ষেত্রে যোজিত ইলেকট্রনের সংখ্যা তার কি যোজনী সমান হয়। আর অধাতু সমূহের ক্ষেত্রে হচ্ছে যোজনী হয় হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাকে তার কি বলা হয়? যোজনী বলা হয়। আচ্ছা, তো এরপর আসা যাচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী হচ্ছে আমরা জানি কিছু কিছু মৌল আছে যাদের যোজনী একাধিক হয়, যেমন সালফারের ক্ষেত্রে আমরা জানি সালফারের যোজনী হচ্ছে 2 হয়, 4 হয়, 6 হয়। তো আমাদেরকে বলা যায় সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনীর সূত্রটা হচ্ছে যে সর্বোচ্চ যোজনী থেকে আমরা কার্যকর যোজনী বাদ দিয়ে দিব। ঠিক আছে, মানে যেটা কাজ করতেছে বা যেটা আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে যেমন ফর এক্সাম্পল আমাদের সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী হচ্ছে 4, তাইলে তার সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, 6 থেকে তার 4 বাদ যাবে, তাহলে এটা হয়ে যাবে 2। ঠিক আছে। তো একইভাবে আমাদের যদি SO3 কথা বলি, SO3 হচ্ছে আমাদের সালফারের যোজনী হচ্ছে 6, তাহলে 6 থেকে 6 বাদ যাবে, তখন তো সুপ্ত যোজনী 0। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা যদি বলি কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। কার্বনের নর্মালি সর্বোচ্চ যোজনী 4 হয়, আর কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে সুপ্ত যোজনী 0। কার্বন মনোক্সাইডে আমাদের কার্বনের যোজনী সর্বোচ্চ যোজনী 4, আর কার্বন মনোক্সাইডের যোজনী হচ্ছে 2, তাহলে কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2 হবে। আচ্ছা, এরপরে আসলে পরিবর্তনশীল যোজ্যতা। এখন কোন কোন মৌল যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যে আমরা যে বললাম যে এখানে তার এক একজনের যোজনী এক একটা দেখাচ্ছে, এটা মেইনলি কেন হয়? এটা হচ্ছে নর্মালি ইলেকট্রন গুলো হচ্ছে যে কোন কোন পরমাণুর ক্ষেত্রে দেখা যায় সে শক্তি স্তরে খালি ডি অরবিটাল থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এগুলাকে উত্তেজিত করলে ইলেকট্রন গুলা যুগ্ম থাকে, পরবর্তীতে উত্তেজিত বা উদ্দীপিত করলে ইলেকট্রন গুলা অযুগ্ম হয়ে যায়, তখন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। যখন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে তখন তার যোজনী চেঞ্জ হবে, যেটা কিনা সালফারের ক্ষেত্রে হচ্ছে। সালফারের ক্ষেত্রে হচ্ছে যে তার খালি ডি অরবিটাল থাকে, ডি অরবিটাল থাকার কারণে আমরা যখন এটাকে উদ্দীপিত বা উত্তেজিত করি তখন দেখা যায় থ্রি হচ্ছে যে 3p এর যে ইলেকট্রন গুলা, সেই ইলেকট্রন গুলো হচ্ছে পরবর্তীতে চলে যায় হচ্ছে 3D তে চলে যায়, খালি 3D তে। তখন দেখা যায় ইলেকট্রন গুলো সবগুলা বিয়োগ হয়ে যায়, এই জন্য হচ্ছে সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, তার যোজনী 6 পর্যন্ত হয়। তোমরা এই টপিকটা একটু বই ঘেটে একটু বইয়ের মধ্যে খুঁজে একটু এগুলো একটু দেখে নিও। এখানে আমরা যদি এটা আলোচনা করি আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এর পাশে সমযোজী যৌগের গঠন বর্ণনা সহ চিত্র। আচ্ছা, সমযোজী যৌগগুলা গঠন ক্ষেত্রে, আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে আমরা জানি যে কতগুলো ডায়াগ্রামে কে কে বর্ণনা করতে হয়। ফর এক্সাম্পল যে আমি যদি বলি যে পানি সমযোজী যৌগ, তো পানির ক্ষেত্রে কি হয়, যে আমরা জানি যে দুইটা হাইড্রোজেন আমরা এরকম করে রাখবো, যেটা হচ্ছে এইচ, তার মধ্যে একটা ইলেকট্রন থাকে, দুইটা হাইড্রোজেন আর প্লাস হচ্ছে কি একটা অক্সিজেন, তার ভিতরে দুইটা, বাইরে হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6টা ইলেকট্রন থাকে। তো আমরা যদি অক্সিজেনটাকে হাইড্রোজেনটা কালো করে দিই, পরবর্তীতে তারা কি গঠন করবে? তারা যে পানি গঠন করবে, পানির ক্ষেত্রে কি হবে? পানির ক্ষেত্রে হবে যে এরকম, যে অক্সিজেনের সাথে আমার হাইড্রোজেন গুলো, অক্সিজেন যে সিঙ্গেল ইলেকট্রন যেগুলো ছিল তাদের সাথে হাইড্রোজেন গুলো আসে, তাদের যে ইলেকট্রনটা সে শেয়ার করবে, শেয়ার করে সে কি বানাবে? সে পানি বানিয়ে ফেলবে। তাহলে এভাবে অন্যান্য যে সমুদ্রীয় যৌগগুলো তোমাদের বইতে বা গাইডে পরীক্ষা আসছে, তোমরা এগুলো ডায়াগ্রাম এঁকে এঁকে তোমরা শিখবা। আচ্ছা, বন্ধন কেন গঠিত হয়? বন্ধন গঠন করার যে মেইন যে কারণ সেটা হচ্ছে পরমাণুগুলো চায় তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। আর সেই ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কারো কারো পক্ষে ইলেকট্রন কাউকে দিয়ে দেওয়া সম্ভব হয়, সে দিয়ে দেয়, আরেকজন নিয়ে নেয়, তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করে, যেমনটা সোডিয়াম এবং ক্লোরিনের ক্ষেত্রে ঘটে আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে। আর এখানে হাইড্রোজেন এবং পানির অক্সিজেনের ক্ষেত্রে যে পানি গঠিত হয়, এখানেও হচ্ছে যে হাইড্রোজেন একটা ইলেকট্রন মানে শেয়ারের মাধ্যমে সে হচ্ছে যে হিলিয়াম ইলেকট্রন বিন্যাস অর্জন করে, আর অপরদিকে অক্সিজেন হচ্ছে দুটি ইলেকট্রন হাইড্রোজেন সাথে শেয়ার করার মাধ্যমে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন বিন্যাস অর্জন করে। মেইনলি এই যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্যই পরমাণুগুলো যৌগ গঠন করে, এবং এই যৌগ গঠনের প্রক্রিয়াগুলো কোনটা কখনো কখনো সে ইলেকট্রন দেয় বা নেয়, তখন আমরা এটাকে আয়নিক যৌগ বলি, আর কখনো কখনো ইলেকট্রন শেয়ার করে তখন এটাকে আমরা সমযোজী যৌগ বলি। তাহলে আমরা যদি একটা আয়নিক যৌগের গঠন একটু বর্ণনা করি, আয়নিক যৌগ হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইড
চিন্তা করতে পারি, ডায়াগ্রাম দিয়ে আমরা দেখাইতে পারি যে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম হচ্ছে যে তার ভিতরে 2টি ইলেকট্রন থাকে, বাইরে 8টা, এবং তার বাইরে আরো একটা ইলেকট্রন থাকে। আর অপরদিকে ক্লোরিনে হচ্ছে যে ভিতরে 2টা, বাইরে সেকেন্ড শক্তি স্তর 8টা, এবং তার বাইরে যে শক্তি স্তর সেখানে তার 7টা ইলেকট্রন থাকে। তো সোডিয়াম তার ইলেকট্রনটা এখানে তাকে দিয়ে দেয়, এটা এখানে পরবর্তীতে এখানে চলে আসবে। এখানে চলে আসলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এমন হয়ে যাবে যে ক্লোরিন, তখন সোডিয়াম হয়ে যাবে এমন যে সোডিয়াম এক ইলেকট্রন ছেড়ে দিয়ে সে 10 হয়ে যাবে, সে একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে সে এখন 10, তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে যে সোডিয়াম প্লাস। আর ওদিকে ক্লোরিনটা সোডিয়ামের দেওয়া ইলেকট্রনটা গ্রহণ করে সে কি হয়ে যাবে, সে 18 হয়ে যাবে, সে আর্গন হয়ে যাবে, এবং সে যেটা ইলেকট্রন গ্রহণ করছে তখন সে মাইনাস হয়ে গেল। এভাবে আয়নিক যৌগ গঠিত হয়। তোমরা এই যে সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের গঠনের যে ডায়াগ্রাম গুলো, এগুলো একে একে ভালোভাবে প্র্যাকটিস করবা। এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে পরীক্ষা। আয়নিক যৌগ এবং সমযোজী গঠন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো হচ্ছে পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগের ক্ষেত্রে না, আচ্ছা এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অষ্টক নিয়ম 2 এর নিয়ম। আছে অষ্টক নিয়ম 2 এর নিয়ম কি, যৌগ গঠনকালে কোন একটা পরমাণুর সে শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন অবস্থান করে বা 8টা ইলেকট্রন বিন্যাস অর্জন করে সে, তখন তাকে আমরা বলি হচ্ছে যে অষ্টক নিয়ম। যেমন ঠিক একটু আগে আমরা পানি গঠনের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে হয়েছিল যে অক্সিজেনের ক্ষেত্রে তার সে শক্তি স্তরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তার এই যে হাইড্রোজেন যখন সে শেয়ার করে তখন তার কয়টা হয়ে যায়, তখন তার কিন্তু 8টা হয়ে যায়। তো এই যে 8টা যখন হয়ে যায় তখন এটাকে বলা অষ্টক নিয়ম। আর যদি 8টার চেয়ে বেশি হয় বা 8টার চেয়ে কম হয়, যদি জোড়া জোড়া থাকে, তখন তাকে বলা হয় 2 এর নিয়ম। তাহলে যৌগ গঠনকালে একটা পরমাণু সে শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন বিন্যাস অর্জিত হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে অষ্টক নিয়ম। আর যদি জোড়া জোড়া ইলেকট্রন থাকে, 8টা না থেকে 2টা, 4টা, 6টা, 10টা, তখন তাকে আমরা বলবো হচ্ছে 2 এর নিয়ম। তো যৌগ গঠনকালে এক একটা মৌল এক এক নিয়ম ফলো করে। তোমরা এই রিলেটেড কিছু কোশ্চেন দেখে যাবা পরীক্ষার আগে। এরপর আসো পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগের ব্যাপারটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে হচ্ছে গিয়া তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলাপ করছিলাম যে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন গুলাকে কোন একটা মৌল তার নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, তাকে আমরা বলছিলাম তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, সেই ইলেকট্রন গুলাকে তার নিজের দিকে টেনে নিয়ে যায়। তো এক্ষেত্রে পোলার সমযোজী যৌগের ক্ষেত্রে, যেমন আমরা পানির কথা যদি বলি, একটু আঁকছিলাম, পানিতে আমাদের পানির অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি। তো সে কি করে, হাইড্রোজেনের যে শেয়ারকৃত যে ইলেকট্রন গুলো আছে সেগুলাকে তার নিজের দিকে কি করতে পারে, সে পুরা ইলেকট্রন গুলাকে সে নিজের দিকে টেনে নিয়ে যেতে পারে। অক্সিজেনের দিকে কি করে, টেনে নিয়ে যায়। তো টেনে নিয়ে গেলে অক্সিজেনের যে সাইড, সে সাইডে আংশিক ধনাত্মক প্রান্ত, আংশিক ঋণাত্মক প্রান্ত, এবং হাইড্রোজেনের সাইডে কি হবে, আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি হয়। বিষয়টা অনেক এভাবে এভাবে দেখানো যায় যে ও আর 2 জোড়া ইলেকট্রন আর সে এখানে 2টি ইলেকট্রন শেয়ার করছে হাইড্রোজেনের সাথে। তখন হাইড্রোজেনকে সে কি করে, এই শেয়ারকৃত ইলেকট্রন গুলোকে সে নিজের দিকে টেনে নিয়ে যায়। তখন তার দিকে আংশিক ঋণাত্মক -2 ডেল্টা, আর এগুলোর দিকে ডেল্টা প্লাস প্রান্ত তৈরি হয়। তো তার মানে হচ্ছে কি, অক্সিজেনের প্রান্তটা মাইনাস হয়ে যায়, হাইড্রোজেনের প্রান্তটা আংশিক প্লাস হয়ে যায়। তো যে সকল যৌগের আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি হবে তাদেরকে আমরা বলি পোলার সমযোজী যৌগ। আর পানি হচ্ছে একটি পোলার সমযোজী যৌগ। আচ্ছা, এরপরে চলে আসা হচ্ছে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রনটা কি, এটা হচ্ছে যে যৌগ গঠনকালে যেই ইলেকট্রন গুলা তোমার বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। আর যে ইলেকট্রন গুলা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। যেমন আমরা যদি পানির এটাই দেখি, এখানে আমার অক্সিজেনের হচ্ছে যে এই দুইটা 4টা বা 2 জোড়া ইলেকট্রন তারা বন্ধন গঠনে কোনো অংশগ্রহণ করে নাই, তাহলে এদেরকে আমরা বলবো মুক্ত জোড় ইলেকট্রন। আর এদিকে এই এক জোড়া এবং এই এক জোড়া, এই 2 জোড়া ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, এই জন্য আমরা এদেরকে বলবো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এটা হচ্ছে এমসিকিউতে আসে, এটা ডায়াগ্রাম এঁকে আনসার বের করা যায়। আচ্ছা, এরপরে চলে আসা হচ্ছে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার কারণ। তো এটাও খুব সহজ একটা এক্সপ্লেনেশন। এখানে হচ্ছে যে আমরা জানি আয়নিক যৌগ হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত থাকে। আর পানি যেহেতু একটা পোলার সমযোজী যৌগ,
তাহলে পানির মধ্যে আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত থাকে। আমরা যদি একটু দেখি যে আমরা একটু চিত্র এঁকে দেখাই। ফর এক্সাম্পল যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড ভেঙে পানিতে Na+ এবং কি হয়ে যায়, Cl- হয়ে যায়। তো সোডিয়াম ক্লোরাইডে Na+ থাকে পানির ঋণাত্মক যে প্রান্ত, ও প্রান্তটা। একটা পানিকে আমরা এভাবে আঁকতে পারি, পানির যে ও কে হাইড্রোজেন গুলোকে আমরা বাইরের দিকে দিব, এগুলা ডেল্টা+ প্রান্ত, আর এটা হচ্ছে 2 ডেল্টা- প্রান্ত। তাহলে এরকম তোমার সোডিয়ামটাকে অক্সিজেনের 2 ডেল্টা প্রান্তটা ঘিরে ফেলবে, আর হাইড্রোজেনের ডেল্টা+ প্রান্তটা তার বাইরে দূরের দিকে থাকবে। তাহলে এভাবে অনেকগুলা 3-4টা দিলে হবে, অক্সিজেন গুলা এসে ওই যৌগের ধনাত্মক প্রান্তকে ঘিরে ফেলবে আয়নিক যৌগের, তখন এটা ভেঙে যাবে। তখন সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে আকর্ষণ, সে আকর্ষণটা ভেঙে সে পানি অক্সিজেন সাথে আলাদা হয়ে যাবে। আর ক্লোরিনকে কি করবে, ক্লোরিনকে ক্লোরিন তো মাইনাস, তাহলে পানির যে হাইড্রোজেন+ প্রান্তগুলা, তাহলে অক্সিজেনকে বাইরের দিকে দিয়ে আমরা হাইড্রোজেন+ প্রান্তগুলো যদি পানির দিকে দিয়ে দিই, ক্লোরিন দিকে দিয়ে দিই, তাহলে এমন হবে যে এরকম এরকম ভাবে পানির H+ প্রান্তগুলা ঋণাত্মক প্রান্তটাকে আয়নিক যৌগে ঘিরে ফেলবে। ঘিরে ফেললে এটা পানি, এটা তখন এদের মধ্যে যে আকর্ষণ বল, সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে আকর্ষণ বল, এটা ভেঙে যাবে এবং তারা পানির সাথে মিশে যাবে, পানিতে দ্রবীভূত হয়ে যাবে। আর হচ্ছে যেহেতু সমযোজী যৌগের মধ্যে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত থাকে না, এটা হচ্ছে আয়নিক যৌগের, তো তাহলে আয়নিক যৌগের মধ্যে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত থাকার কারণে সমযোজী যৌগ তার ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তকে আলাদা করে ফেলতে পারে, ঘিরে ফেলতে পারে। কিন্তু সমযোজী যৌগে এরকম ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত না থাকার কারণে তাকে হচ্ছে যে পানির যে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত তারা ঘিরে ফেলতে পারে না, ফলে সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না এবং সে পানিতে ভাঙেও না। তো তোমরা যদি এই টপিক গুলো একটু ভালো করে দেখো, আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন কমন চলে আসবে। এর বাইরেও তোমরা যদি এগুলা কভার করতে পারো, পরে প্রয়োজন পেলে তোমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক গাইড কেটে কেটে বা টেস্ট পেপার কেটে কেটে তোমরা দেখে যেতে পারো।